আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তাহলে কি শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হবে বাংলার মানুষকে, বা বাংলার মানুষে কি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছে? এই প্রশ্ন যদি আপনাকে করা হয় তাহলে আপনি কি উত্তর দেবেন? দেখেন, আমরা কিন্তু এটা খুব ভালোভাবেই জানি যে বাংলার মানুষ কী চাচ্ছে। বাংলার মানুষ একটা ইনক্লুসিভ নির্বাচন চায়, অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আপনি জুলাই আগস্ট আন্দোলনের কথা বলবেন, সেই জুলাই আগস্ট আন্দোলনে কিন্তু একমাত্র চাওয়া ছিল সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন। তখন কিন্তু এরকম ডিক্লারেশনও দেওয়া হয়েছিল না যে যদি জুলাই আগস্ট আন্দোলন সফল হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, একটা লোক রাস্তায় নামতো? যদি এরকম ডিক্লেয়ার দেওয়া হতো যে জুলাই আগস্ট আন্দোলন যদি সফল হয় মুক্তিযুদ্ধর স্মৃতিচিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হবে, তাহলে রাস্তায় নামতো না। তখন বাংলাদেশের মানুষের মনের মধ্যে একটাই চাওয়া ছিল যে একটা সকল দলের অংশগ্রহণে নির্বাচন হবে। এখন হ্যাঁ, বলতে পারেন যে এটা তো তাদের উপরে ক্ষোভের বহিঃপ্রকাশ যে তারা একা একা নির্বাচন করে, এরকম অভিযোগ ছিল। কিন্তু গত ২ বছরের শাসনামল দেখে আপনার কি মনে হয়? যাক, প্রথমে এই কথাগুলো বললাম, হয়তো বোঝার একটু অসুবিধাও হতে পারে। বিস্তারিত আলোচনাটি শুনুন। আমি টু দ্য পয়েন্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই যে দেখেন, আমি এখানে হিসাব কষে নিয়ে আসছি, আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা আপনাদের বিবেক বুদ্ধি এবং যুক্তি অনুযায়ী এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে আমি ছোট্ট করে আপনাদেরকে একটু গঙ্গার পানি বন্টন চুক্তি সম্পর্কে জানাতে চাই। এখানে আবার প্রশ্ন আসতে পারে যে কেন? বিষয়টা তো হলো যে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়া নিয়ে গঙ্গার পানি বন্টন চুক্তি কেন? আসেন, এটা জানি। অবশ্যই এই বক্তব্যের জন্য খুবই একটা প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয়। গঙ্গার পানি চুক্তি কোন সরকারের আমলে হয়েছিল বলুন তো? গঙ্গার পানি চুক্তি বন্টন হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে। এটা স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1996 সালের 12 ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে 30 বছর মেয়াদী ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের ফারাক্কা পয়েন্টে দেখেন, শুষ্ক মৌসুমে অর্থাৎ জানুয়ারি থেকে মে পানি প্রবাহের উপর ভিত্তি করে এই পানি ভাগাভাগি নির্ধারিত হয়। তাহলে আমরা এই পর্যন্ত এখন সেখানে এই যে গঙ্গার পানি বন্টন চুক্তি, সেটার মেয়াদ কবে শেষ হবে? আমরা কিন্তু এই বিষয়ে আলোচনা শুনি। মেয়াদ কবে শেষ হবে? 30 বছরের মেয়াদে করা হয়েছিল। কবে করা হয়েছিল? 1 জানুয়ারি 1997 থেকে শুরু হয়েছে। তাইলে শেষ হবে 2026 সালের 12 ডিসেম্বর। তার মানে আগামী ডিসেম্বরে শেষ হবে গঙ্গার পানি বন্টন চুক্তি। এই বন্টন চুক্তিটার মানে সূত্র কী ছিল? কীভাবে বন্টন হইতো? দেখেন, ফারাক্কায় 30,000 কিউসেক বা কম পানি থাকলে দুই দেশ সমানভাবে অর্থাৎ 50-50 50% করে পানি পাবে। 70 থেকে 75 হাজার কিউসেক থাকলে বাংলাদেশ পাবে 35,000 কিউসেক পানি, আর বাদবাকি ভারতের। আর 75,000 কিউসেকের বেশি পানি থাকলে ভারত পাবে 40, এবং বাদবাকি যা পানি থাকবে সেটা পাবে বাংলাদেশ। তার মানে এই যে পানি চুক্তি বন্টনটা, এই পানি চুক্তি বন্টনটা ছিল এটা সমতার একটা বন্টন, এবং যদি আপনি ধরতে যান তাহলে বাংলাদেশকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল। বাস্তবতা এটা কী জন্য আপনাদেরকে বললাম, এটা আপনারা জাস্ট মনে রাখেন, আমার আলোচনার সাথে এটা কাজে লাগবে। এখন আসেন যে তাহলে কি শেখ হাসিনা আবার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন? এই বিষয়টা আলোচনা করি। এখন শোনা যাচ্ছে যে একটা মধ্যবর্তী নির্বাচন হবে, এরকম কিন্তু গুঞ্জন চলে আসছে অলরেডি রাজনৈতিক পরিমণ্ডলে, যে একটা মধ্যবর্তী নির্বাচন হবে। এবং আমরা তো জানি যে মধ্যবর্তী নির্বাচন হলে কী হবে। আচ্ছা, সেদিকে পরে যায়। মধ্যবর্তী নির্বাচনের কথা কেন আসতেছে? এই যে সরকার, বর্তমান সরকার, এই সরকার তো সবে মাত্র 6 মাস হলো। 6 মাসে এখন আবার আরেকটা নির্বাচনের কথা বলা হইতেছে। তাহলে পরিস্থিতি কোন দিক যাচ্ছে? এইটা বুঝতে হলে আমাদেরকে একটু আগে যেতে হবে। যেহেতু আওয়ামী লীগ শব্দটা বা আওয়ামী লীগ নামটা এখানে আছে, আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার সেই দিন থেকে আমাদের কথা বলতে হবে। একেবারে বিস্তারিত বলতে হবে না, শুধুমাত্র পয়েন্টগুলো আপনাদেরকে বলি। যেমন ধরেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত, ডক্টর ইউনূস ক্ষমতায় আসা, এই যে ক্ষমতার যে বদল, এইটার পিছনে যে মার্কিন ডিপস্টেট জড়িত বা তারাই যে এটা ঘটাইছেন, এটা কিন্তু এখন ওপেন সিক্রেট। এইটার বাস্তব প্রমাণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প।
তিনি ক্ষমতায় আসার পরে কিন্তু বলছেন 29 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে চলে আসছে। আচ্ছা, তাহলে ডক্টর ইউনূসকে মার্কিনদের মদপুষ্টে তারা ক্ষমতায় আসছিল। তারপরে তিনি কী কী করছেন সেগুলো বলার দরকার নাই, সেগুলো আমরা সব জানি। এখন একটা নির্বাচন হয়েছে, কেন নির্বাচন হলো? ডক্টর ইউনূস তো নির্বাচন দিতে চায় নাই। ডক্টর ইউনূস চেয়েছিল যে 40 সাল পর্যন্ত থাকবে, ডক্টর ইউনূস আরও 50 বছর ক্ষমতায় থাকবে, অন্তত না হলেও 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, এটা কিন্তু বলা হয়েছিল। তারপর নির্বাচন দিল কী জন্য? দেশের মানুষের চাওয়ার পরিপ্রেক্ষিতে যে দিতেই হবে, কারণ ডক্টর ইউনূসের শাসনামল থেকে বাংলার মানুষ মুক্তি চাচ্ছিল, সেই জন্য একটা নির্বাচন হয়ে গেছে। বর্তমানে একটা সরকার আসছে। মানুষ আশা করছিল যে এই সরকারের আমলে ডক্টর ইউনূস যেটা করছে সেইটা অন্তত তারা করবে না। যেমন ধরেন আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়া, কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা, ছাত্রলীগ নিষিদ্ধ, এই বিষয়গুলো থাকবে না। নির্বাচনের আগে কিন্তু এই বিষয়গুলো সামনে চলে আসছিল। সেরকমই আমরা দেখেছি। নির্বাচন শেষ হওয়ার পরে বর্তমান সরকারের পক্ষ থেকে একটু ঢিলাঢালা আওয়ামী লীগের বিভিন্ন পার্টি অফিস খোলা, সেখানে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত এবং স্লোগান দেওয়া, এই বিষয়গুলো আমরা দেখেছি। এখন যত দিন গেল ধীরে ধীরে বিষয়টা কঠিন হয়ে গেল। দেখা গেল যে ডক্টর ইউনূস যে ভুলটা করেছিল আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে, সেইটা বর্তমান সরকার যা মহান জাতীয় সংসদে বিল আকারে পাশ করলো, আইন করে ফেললো। তার মানে এই নিষেধাজ্ঞা উঠতেছে না। বাস্তবতা দেখেন। এখন আসেন আমরা এই যে প্রথমে আপনাদেরকে পানি বন্টনের কথা বললাম গঙ্গার, এইটার এখন আসেন একটু আন্তর্জাতিক পরিমণ্ডলে। আন্তর্জাতিক বলতে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব একেবারে প্রকাশ্য প্রভাব কাদের আমরা দেখতে পাই। আপনি যদি বলেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, এই কয়েকটা নামই কিন্তু সবার আগে চলে আসে এবং প্রকাশ্যে এটা বোঝা যায়। তাহলে এই কয়েকটা নিয়ে আলোচনা করি, অন্যদিকে যাওয়ার দরকার নেই। প্রথমে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসালো মার্কিন যুক্তরাষ্ট্র এখন ডক্টর ইউনূসকে কোনোভাবেই মেনে নিতে পারতেছে না, কোনোভাবেই না। কারণ যে ব্যক্তির জনপ্রিয়তা একেবারে আকাশচুম্বী থেকে শূন্যের কোঠায় নেমে যায়, তার পিছনে থাকে না তারা। বাস্তবতা, কারণ কোনো দোষ, কোনো দায় তারা ঘাড়ে নেবে না, সকল দায় অন্যের উপর চেপে দেবে, এটা হচ্ছে বাস্তবতা। এখন ভারত, আমরা দেখলাম যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা কিন্তু ফাটল ধরেছে প্রায় বেশ কয়েক মাস কিন্তু সেটা দূরত্বটা থেকেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার সাথে যেরকম বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্বটা কিন্তু দূরত্ব সৃষ্টি হয়েছিল। তখন চীনের দিকে একটু যাওয়ার চেষ্টা করলো মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু চীন সফরও করলো ডোনাল্ড ট্রাম্প। সফর করার পরে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম সেই আগের মতোই আবার সম্পর্ক নরেন্দ্র মোদীকে বন্ধু ডাকা শুরু করছে। বিষয়টা খেয়াল করেন। এখন তো আমরা জানি যে শতভাগ একই সুতায় গাঁথা পড়ে গেছে বা একই অক্ষে অবস্থান করতেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং মোদী প্রশাসন। তাহলে কি মিলে গেছে? বাস্তবতা দেখেন। এখন এইখানে আমরা কিন্তু এই স্বাধীন বাংলাদেশে থেকেও চীনের রাষ্ট্রদূত একটা বক্তব্য দিয়েছিলেন, যেটা রীতিমতো ভাইরাল হয়েছিল, সবাই সমালোচনা করেছে। বাংলাদেশের অভ্যন্তরে কারো কোনো হস্তক্ষেপ মেনে নেব না, এ কথা কে বলছিলেন? চীনের রাষ্ট্রদূত। বাংলাদেশের অভ্যন্তরে তারা মেনে নেবে না। দেশ বাংলাদেশ, তিনি অন্য একটা দেশের রাষ্ট্রদূত, তিনি এই কথা বলতেছেন। তাহলে বিষয়টা কতদূর দেখেন। তার আমার মানে সম্ভবত 1 সপ্তাহের মধ্যেই আমাদের বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ জায়গা মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিনীদের পতাকা উড়িয়ে তাদের স্বাধীনতা দিবস উদযাপন হলো। বিষয়গুলো মিলাতে থাকেন। আচ্ছা, যখন বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পরে ভারত সরকার ব্যাপক ইচ্ছুক, একবার উচ্ছ্বাস। পররাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীকে পাঠানো হলো, স্পিকারকে পাঠানো হলো, একেবারে কি বলে দলিল চিঠি নিয়ে এরকম পাঠানো হলো, ভারত সরকারের চিঠি নিয়ে পাঠানো হলো এবং ভারতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো। তিনি সবার আগে আমন্ত্রণ জানালো ভারত, কিন্তু তিনি গেলেন চীনে। আচ্ছা, ঠিক আছে, যে গেলেন সেটা যেতেই পারেন। এখন যতটুকু শোনা যাচ্ছে যে তিনি ভারত আমন্ত্রণ জানাচ্ছে, এটা প্রকৃত ভারত সরকার আমন্ত্রণ সেরকম না,
ব্রিক্স সম্মেলন হবে, সেই সম্মেলনে আমন্ত্রণ জানাচ্ছেন, যেহেতু ভারতীয় হবে। এখন সে ব্রিক্স সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বা মানে যতটুকু বোঝা যাচ্ছে সংবাদ, যে তিনি অংশগ্রহণ করবেন না, এরকম একটা বিষয়। কিন্তু দেখেন, আমাদের এই যে পানি বন্টন চুক্তিটার মেয়াদ শেষ হবে 12 ডিসেম্বর, অর্থাৎ এখন চলতেছে কত, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মাঝখানে 3 মাস 4 মাস। এর মধ্যেই পানি বন্টন চুক্তিটা আবার নতুনভাবে বসে করতে হবে, নয়তো বা পানির প্রয়োজন আছে। আচ্ছা, আপনি বর্তমানে একটু এর দিকে তাকান, অর্থনীতির দিকে তাকান। বিস্তারিত বললে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে বলি। অর্থনীতি খুব একটা ভালো অবস্থানে আছে। ডক্টর ইউনূসের শাসনামলে কয়েক শত গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, তার মানে কি কয়েক লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে, গেছে তো। আচ্ছা, অন্যদিকেও তাকায় না, আপনি যে পে স্কেলের ব্যাপারটা, সেইটা দেখেন বর্তমান সরকার দিতে পারতেছে না। আবার 2 মাস 3 মাস সময় নিয়েছে, কেন? আর্থিক অবস্থার অনটন আছে তো, নাকি? বিষয়টা সেরকমই। সামনে যেভাবে চলতেছে, বিদ্যুতের সমস্যা, জ্বালানি তেলের সমস্যা, এই গ্যাসের সমস্যা, এই সমস্যাগুলো যদি দীর্ঘায়িত হয়, তাহলে দেখবেন যে আরও অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, সেটা সরকার আছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আছে, গুরুত্বপূর্ণ পদে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছে, যার যত বড় মাথা তার তত বড় ব্যথা, তারা এই বিষয়গুলো দেখবেন। সুন্দর কথা, এইখানেও কোনো কথা নাই। তাহলে মোর কথাটা কোথায়? এখন এই যে আমাদের যে বাংলাদেশের রাজনীতিতে যাদের হস্তক্ষেপ বা যাদের মানে কি বলে, চাওয়া না চাওয়ার উপর অনেক কিছু নির্ভর করে, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত। এখন এদের চাওয়াটা কি? এদের চাওয়াটা, যেমন ভারত নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু এ ধরনের কোনো আওয়াজ আমরা পাই নাই। হ্যাঁ, বিশ্বের আন্তর্জাতিক কি বলে যে মানবাধিকার সংস্থা থেকে পেয়েছি, এবং আমরা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন থেকে পেয়েছি যে একটা ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, আরও অন্যান্য জায়গা থেকে পেয়েছি। কিন্তু যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন কিন্তু সেরকমভাবে জোরে সোরে কিছু বলেন নাই। তখনকার সময় ভারতের কিন্তু একমাত্র চাওয়া ছিল ইনক্লুসিভ নির্বাচন, সকল দলের অংশগ্রহণে। আচ্ছা, নির্বাচন হয়ে গেছে, ঠিক আছে, নির্বাচন হয়ে গেছে। এখন যারা আছে, যারা নির্বাচিত হয়েছে, তাদের কাছে ভারতের কী চাওয়া ছিল? তাদের কাছে ভারতের চাওয়া ছিল যে ইনক্লুসিভ সোসাইটি, অংশগ্রহণমূলক সমাজ, অংশগ্রহণমূলক দেশ, যে দেশে সবাই অংশগ্রহণ করতে পারবে। কিন্তু কি হয়েছে? সংসদে আইন পাস করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। বাস্তবতা দেখেন, এখন যেভাবেই বলুক না কেন, বাস্তবতা হলো যে ভারতের চোখেই বাংলাদেশকে দেখছে ট্রাম্প প্রশাসন, এবং তাদের সাথে রাশিয়া আছে। চীনের যে প্রভাবটা, তারা তারা যে মানে যেভাবে বলুক না কেন, বাস্তবতা হলো যে তারা কোনো সময় অন্য দেশের রাজনীতি হস্তক্ষেপ করে না, তারা পরিবেশ পরিস্থিতি নিজের দিকে টানতে থাকে। এটা হচ্ছে তাদের কূটনৈতিক কৌশল, নিজের দিকে টানতে থাকে এবং নিজেদের স্বার্থ হাসিল। এখানে কিন্তু সবারই স্বার্থ আছে। ভারতের স্বার্থটা হলো স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্য, এটা তো সবার করতে হবে। এখন এই যে আমেরিকার বিষয়টা দেখেন, তাহলে আমেরিকা যে চুক্তিটা করলো, চুক্তির কী হতে পারে? বাস্তবে চুক্তি কী হতে পারে? আমেরিকা তো আমাদের বাংলাদেশের সাথে ব্যবসা করতে চায়। ব্যবসা বলতে কি, বিক্রি করতে চায়, বলা হয় গোলামির চুক্তি। সেগুলো চুক্তিতে কি, যে আমেরিকা থেকে এটা কিনতে হবে, ওইটা শুকুরি মাংস কিনতে হবে, চড়া দামে গম কিনতে হবে, জ্বালানি তেল কিনতে হবে, বিমান কিনতে হবে, আদৌ তার চেয়ে কম দামে আমরা অন্য কোনো জায়গা থেকে কিনতে পারি, বাস্তবতা। কিন্তু তাদের থেকে কিনতে হবে, এরকম বাধ্যতামূলক একটা চুক্তি হয়েছে। এই চুক্তির মানে কি হলো, যে মার্কিনিরা আমাদের কাছে বিক্রি করতে চায়। এখন বিক্রি করতে, তাহলে আমাদের কিনতে হবে। আমরা যদি কিনতে চাই, তাহলে আমাদের অর্থ লাগবে। আমাদের কি সেই অর্থ আছে কেনার মতো? আপনি ভাবুন তো। শোনা যাইতেছে 2.2 জিডিপির হার, জিডিপি অর্থাৎ জিডিপি গ্রোথ রেট। এটা কি জিডিপির হার বলতে কি বোঝায়? বলতে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, কোনো দেশের অর্থনৈতিক উৎপাদন বৃদ্ধির গতি বা শতকরা হারকে বোঝায়। এটি একটি দেশের অর্থনীতি কত দ্রুত বড় হচ্ছে বা সংকুচিত হচ্ছে তা পরিমাপ করার প্রধান সূচক। তাহলে সেই জিডিপি যদি 2.2% নেমে আসে, তাহলে কী অবস্থা? তাহলে কী দিয়ে কিনবে? এখন তো আমেরিকা বলছে যে না, আমাদের থেকে তো কেনার মতো অর্থ তাদের নাই। তাহলে কি করতে হবে?
এই যে আপনি বিশ্বব্যাংক বলেন, এই যে আরও যত যত আমাদের বাংলাদেশে যে ঋণ দেয় বা দেবে, তারা দিচ্ছে না কেন? যে বাংলাদেশে ইনক্লুসিভ সোসাইটি নেই, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন নাই, সকলের অংশগ্রহণ নাই, একটা পুরো অর্ধেকেরও বেশি জনগোষ্ঠীকে আলাদা করে রাখা হয়েছে। এটাই তো বাস্তবতা। এখন এখানে সকলের চাওয়া ইনক্লুসিভ সোসাইটি। ইনক্লুসিভ সোসাইটি যদি আপনি চাইতে হন, তাহলে একটা অংশগ্রহণমূলক ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, তাছাড়া তো হবে না। আচ্ছা, এখন আমার কথা হলো যে যেহেতু এই আলোচনা চলতেছে বাংলাদেশের রাজনীতিতে, যদি ইনক্লুসিভ নির্বাচন হয়, এই বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম, তাহলে বলুন তো কারা নির্বাচিত হতে পারে? ডক্টর ইউনূস অর্থাৎ জামায়াতের শাসন দেখেছে বাংলার মানুষ, বর্তমান সরকারের শাসনে দেখেছে। এখন সামনে নির্বাচন যদি হয় একটা ২৭ সালে, বা এই সামনে ধরেন হলো একটা মধ্যবর্তী নির্বাচন যদি হয়, তাহলে মানুষ কাকে ভোট দেবে? আর বর্তমান সময়ে আওয়ামী লীগের দিকে যদি আমরা তাকাই, তাহলে কি দেখতে পারি? যে আওয়ামী লীগের সবাই শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে আছে। তার মানে তারা শেখ হাসিনার বিকল্প এখনও কাউকে ভাবতেছে না। যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ, মানে ইনক্লুসিভ একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দেয়, আওয়ামী লীগ যদি জয়যুক্ত হয়, তাহলে কে হতে পারেন প্রধানমন্ত্রী? শেখ হাসিনা। বাস্তবতা কি বলে? আমি মানে এই বিষয়গুলো নিয়ে কথা বললে অনেক সময় চলে যাবে। আমি চাই না ভিডিও লম্বা হোক, তারপরেও বোধহয় অনেক লম্বা হয়ে গেছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।